হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, এটা হলো রেজোন্যান্স। আচ্ছা, এই রেজোন্যান্স বা এটাকে আমরা এর আরেকটা নাম আছে কনজুগেটেড পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন। আচ্ছা ঠিক আছে, নাম নিয়ে পরে বলবো। আচ্ছা, এই যে রেজোন্যান্সটা হচ্ছে যে আমরা ইলেকট্রনিক ইফেক্ট যেটা শুরু করেছিলাম, ফার্স্ট ইন্ডাকটিভ ইফেক্ট, তারপরে ইলেকট্রোমেরিক ইফেক্ট, রেজোন্যান্স আর হাইপার কনজুগেশন। তার মধ্যে প্রথম দুটো ইন্ডাকটিভ ইফেক্ট আর ইলেকট্রোমেরিক ইফেক্ট, এই দুটো আমি তোমাদের আগের ভিডিওয় মানে 6 নম্বর পার্টে আমি তোমাদেরকে বুঝিয়েছি। আচ্ছা, আজকে যেটা নিয়ে আলোচনা করব হচ্ছে এটা রেজোন্যান্স। এটা খুবই বেসিক কনসেপ্ট। এই রেজোন্যান্সটা তোমরা যদি ভালো করে না বোঝো তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রির অনেক মেকানিজম আছে, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই আজকের ক্লাসটা কিন্তু তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ রেজোন্যান্স না জানলে তোমরা কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রির যে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট সেটাই কিন্তু মিস করে যাবে। আজকের ক্লাসটা তোমরা ভালো করে নিজেরা করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে রেজোন্যান্স কী বা কাকে বলে। আচ্ছা, রেজোন্যান্স হলো কি? রেজোন্যান্স হচ্ছে কোনো অণু বা আয়ন, তাহলে ধরো অণু বা আয়নে তোমরা এর আগে লুইস ডট গঠন করেছিলে, তাহলে এই কোনো একটা নির্দিষ্ট লুইস ডট গঠন দ্বারা আমরা কোনো একটা যৌগের সবগুলো ধর্ম কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। সেখানে বলা হচ্ছে লুইস ডট কোনো একটা যৌগের অনেকগুলো লুইস ডট গঠন হতে পারে, এবং ওই অণুর যে প্রকৃত গঠন, তার প্রকৃত গঠনগুলো হলো ওই যে আগে যে লুইস ডট গঠনের হচ্ছে একটা হাইব্রিড রূপ। ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরো বেনজিন। আচ্ছা, বেনজিনের স্ট্রাকচার তোমরা যেটা পড়েছিলে, এটা হচ্ছে বিজ্ঞানী কেকুলে বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই স্ট্রাকচারটা প্রথম দিয়েছিলেন। দেখো, ধরো এই যে স্ট্রাকচার, যেটা আমরা বেনজিনের স্ট্রাকচার আমরা জানি। আচ্ছা, বেনজিনের স্ট্রাকচার। আচ্ছা, প্রথমে তোমাদের বলেছিলাম রেজোন্যান্সকে আরেকটাভাবে আমরা চিনি, সেটা হচ্ছে কনজুগেটেড পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন। কনজুগেটেড পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন। দেখো, এখানে একটা বেনজিন রিং রয়েছে, বেনজিন একটা যৌগ রয়েছে। এই বেনজিন যৌগের মধ্যে তোমরা ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এখন এখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আর আছে কি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। কার্বন কার্বন ডাবল বন্ড আছে আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। আমরা সাধারণত জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের এই দূরত্বটা হয় 1.54 আংস্ট্রম, আর কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য হয় এটা 1.34 আংস্ট্রম। তাহলে দেখো, আমরা বেনজিনের যে স্ট্রাকচারটা এখানে লিখেছি, এই স্ট্রাকচারটা অনুযায়ী কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে 1.34 আংস্ট্রম, এবং হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা হচ্ছে 1.54 আংস্ট্রম। তাহলে বেনজিনকে এটা এইভাবে প্রকাশ করেছি। আচ্ছা, এখন দেখো এই কার্বন এবং এই কার্বন, আমি যদি 1 2 3 4 5 6, তাহলে এইভাবে যদি নাম্বারিং করি, তাহলে 1 2 যে কার্বন রয়েছে, তাহলে এই বন্ড লেন্থ যেটা হচ্ছে আমার 1.34 আংস্ট্রম আসবে। আচ্ছা, বেনজিনকে এই স্ট্রাকচার ছাড়াও আমরা আরেকটাভাবে লিখতে পারি। দেখো, ধরো এটা 1 নাম্বার স্ট্রাকচার, আর বেনজিনের আরেকটা স্ট্রাকচার আছে। আচ্ছা, এটা একইভাবে যদি আমি আগের মতো, ধরো এই নাম্বারিংটা আমি এইভাবে বজায় একই রাখছি, 1 2 3 4 5 6 যদি আমরা লিখি, তাহলে এই ক্ষেত্রে দেখো 1 2 যে কার্বন ছিল, এক্ষেত্রে তাহলে 1 2 কার্বন, তাহলে C1 C2 কার্বনটার মধ্যে একটা এক বন্ধন আছে, আর এই ক্ষেত্রে ছিল C1 C2-র মধ্যে আমার একটা দ্বিবন্ধন ছিল। তাহলে এই বন্ধন দৈর্ঘ্যটা ছিল 1.34 আংস্ট্রম ছিল। কিন্তু এখন এক্ষেত্রে তাহলে এই সেকেন্ড স্ট্রাকচার ক্ষেত্রে দেখো এটা কত হচ্ছে আমার 1.54 আংস্ট্রম। তাহলে আমার দুটো বেনজিনের যে স্ট্রাকচার রয়েছে, তাহলে দুটো স্ট্রাকচার থেকে আমি দু ধরনের দৈর্ঘ্য পাচ্ছি। একটা জায়গায় পেলাম 1.34 আংস্ট্রম, আর একটা জায়গায় পেলাম 1.54 আংস্ট্রম। তাহলে দুটো স্ট্রাকচারে আমরা দু ধরনের বন্ড লেন্থ পেলাম। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে বেনজিনের ক্ষেত্রে প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন কিন্তু একই প্রকৃতির, প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন কিন্তু প্রকৃত এক বন্ধনও নয় এবং প্রকৃত দ্বিবন্ধনও নয়, এবং প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের মান পাওয়া গেছে 1.39 আংস্ট্রম। তাহলে একই পাওয়া গেছে। তাহলে এখানে যে 6টা যে কার্বন রয়েছে, এবং প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের মান কিন্তু একই পাচ্ছি, সেটা কত 1.39 আংস্ট্রম, যেটা কিনা ডাবল বন্ডের যে বন্ড লেন্থ রয়েছে তার থেকে কিছুটা বেশি, এবং সিঙ্গেল বন্ড যেটা রয়েছে তার থেকে কম।
তাহলে তোমরা এখানে দেখো, তাহলে এই ক্ষেত্রে বেঞ্জিনের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টালি কি পেলাম, প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের মান একই পেলাম, তাহলে সেটা হচ্ছে 1.39 আংস্ট্রম। আচ্ছা এখন বলো এই স্ট্রাকচার থেকে আমরা দেখো পাই ইলেকট্রনটা এখানে আছে এবং এই স্ট্রাকচারে আমি দেখলাম পাই ইলেকট্রনটা আবার 2-3-এর মধ্যে চলে গেছে। আচ্ছা এখন এইটা কিভাবে সম্ভব, ধরো এখানে প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য আমি এক কেন পাচ্ছি, তাহলে এটা কিভাবে সম্ভব, নিশ্চয়ই তাহলে এখানে পাই ইলেকট্রন কিন্তু শুধুমাত্র এই পজিশনটাই কিন্তু আবদ্ধ থাকছে না, তাহলে এই পজিশনটাই থাকবে, এখান থেকে আর অন্য কোথাও যাবে না, মানে এই পজিশনে কিন্তু ফিক্সড থাকছে না। তাহলে এখানে কি হচ্ছে, পাই ইলেকট্রনটা ডিলোকালাইজড হচ্ছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা ট্রানজিশন হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই সিস্টেমের মধ্যে, এইটাকেই বলা হচ্ছে কি ডিলোকালাইজেশন বলা হচ্ছে। লোকালাইজড মানে কি আমরা জানি, লোকালাইজড মানে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ রয়েছে, আর ডিলোকালাইজড মানে কি একটা জায়গায় কিন্তু সে সীমাবদ্ধ থাকে না, সে ওই সিস্টেমের মধ্যে তাহলে কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে থাকে, তাহলে মানে বিচরণ করতে থাকে। তাহলে এখানে সেই জন্য বলা হচ্ছে কি পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন বলা হচ্ছে। আচ্ছা এখানে আরেকটা কথা আমি ব্যবহার করছি, কনজুগেটেড। কনজুগেটেড মানে কি, যেখানে একটা ডাবল বন্ড এবং একটা সিঙ্গেল বন্ড তারপর আরেকটা ডাবল বন্ড, মানে হচ্ছে একটার পর আরেকটা এইভাবে আসবে। যেমন ধরো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, তারপর একটা সিঙ্গেল বন্ড, তারপর আবার ডাবল বন্ড, তাহলে চেন সিস্টেমটা ঠিক এইভাবে হবে। তাহলে এইভাবে যদি থাকে এইটাকে আমরা, এই সিস্টেমটাকে আমরা বলি কনজুগেটেড সিস্টেম, এটাকে আমরা বলছি কনজুগেটেড সিস্টেম। আচ্ছা এই কনজুগেটেড সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এটাও দেখো একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, তার একটা কনজুগেটেড সিস্টেম রয়েছে। তাহলে এখানে যেহেতু তোমরা বুঝতেই পারছো এক্সপেরিমেন্টালি দেখানো হয়েছে ডাবল মানে প্রত্যেকটা বন্ধনের দৈর্ঘ্য একই, তাহলে আমি কত পেলাম 1.39 আংস্ট্রম। তাহলে এখানে কেন হচ্ছে, তাহলে প্রত্যেকটা বন্ধনের কেন আমি একই দৈর্ঘ্য পাচ্ছি, তার কারণ হচ্ছে ইলেকট্রনটা একই জায়গায় সীমাবদ্ধ না থেকে, তাহলে এই জায়গা থেকে ইলেকট্রনটা এখানে আসছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ধরো এইটা ফার্স্ট এখান থেকে এখানে আসছে, এটা আমার এখান থেকে এখানে যাচ্ছে, এটা আমার এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে ইলেকট্রনের এইভাবে ট্রানজিশন হচ্ছে। আচ্ছা এই যে ইলেকট্রনিক যে ট্রানজিশন, তাহলে এই ট্রানজিশনটা আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি। আচ্ছা প্রথম ধরো আমরা বেঞ্জিনের এই স্ট্রাকচারটা আমরা লিখলাম। আচ্ছা এটা, আচ্ছা রেজোন্যান্সকে সাধারণত আমরা ডাবল অ্যারো দ্বারা আমরা প্রকাশ করি, এইদিকে একটা অ্যারো আর হচ্ছে এইদিকে একটা অ্যারো, এরকম ডাবল অ্যারো দ্বারা আমরা প্রকাশ করি। আচ্ছা ফার্স্ট ধরো এই ইলেকট্রনটা যখনই আমি, তাহলে এই যে পাই ইলেকট্রনটা ফার্স্ট আমার ধরো এখানে যখন আসছে, তাহলে এইটা আমার কোথায় পড়বে, এইটা আমার এখানে যাচ্ছে। তাহলে এখানে দেখো, তাহলে ফার্স্ট এই পাই ইলেকট্রনটা যদি তোমার এই কার্বন কার্বনের মধ্যে আসছে, তাহলে এই পাই ইলেকট্রনটা তাহলে এখান থেকে আমার কোথায় চলে আসছে দেখো, তাহলে এই পাই ইলেকট্রনটা তাহলে আমার এই কার্বন কার্বন থেকে আমার ঠিক আসছে এখানটায় আসছে, আমি একবার এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এইটা ফার্স্ট এখানে আসছে, তাহলে এটা ফার্স্ট এখানে আসলে তাহলে আমার কী হচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, যা হোক আমি এটা দেখাচ্ছি না। তাহলে এই পাই ইলেকট্রন এখানে আসছে, তাহলে এই পাই ইলেকট্রনটা তখন এই কার্বন কার্বনের মধ্যে চলে আসছে, তাহলে পাশাপাশি দুটো পাই ইলেকট্রন থাকতে পারে না, তাহলে সেই জন্য কী হবে, এই পাই ইলেকট্রনটাও তখন এখানে চলে আসছে। তাহলে এর ফলে হচ্ছে কি আমার দেখো, তাহলে আমরা এইটা একবারে দেখিয়ে দিলাম। তাহলে এখানে একটা ডাবল বন্ড হয়ে গেল, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, তাহলে এটা 1 নাম্বার স্ট্রাকচার, এটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার। আচ্ছা এই যে দেখো, তাহলে এই আমার যে স্ট্রাকচারটা রেজোনেটিং স্ট্রাকচার যেটা লিখলাম, তাহলে এই স্ট্রাকচার দ্বারা আমরা বলতে পারি এই কার্বনটা ডাবল বন্ড আছে, কিন্তু আবার এই স্ট্রাকচার দ্বারা বলছি এই কার্বনটা কী আছে, সিঙ্গেল বন্ড আছে। তাহলে এই যে আলাদা আলাদা যে স্ট্রাকচারগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি রেজোনেটিং স্ট্রাকচার। আচ্ছা এবারে দেখো এই দুটো স্ট্রাকচারকে যদি আমি একইভাবে একসঙ্গে করি, তাহলে এখানে বেঞ্জিন অণুর যেটা প্রকৃত গঠন কিন্তু এই দুটো কিন্তু প্রকৃত গঠন নয়। তাহলে বেঞ্জিন অণুর প্রকৃত গঠন কেমন হবে, তাহলে প্রকৃত গঠনে তাহলে আমরা কি কার্বন কার্বন বন্ধন কিন্তু একই পাবো। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি, আচ্ছা এখানে একটা এই যে ট্রিপল একটা এই যে সাইন দিলাম, এইটা হচ্ছে একটা সমতুল্য, এই চিহ্নটাকে আমরা বলি কি ইকুইভ্যালেন্ট সাইন, এটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট সাইন আমরা বলি, বা এটাকে ইকুইভ্যালেন্ট সাইন বা আমরা বলি সমতুল্য চিহ্ন। মানে এইটা মানে বোঝায় কি একই, মানে সমতুল্য প্রায় একই, মানে হচ্ছে যে সমান নয় মানে কাছাকাছি। তাহলে এই দুটোকে আমি যে, তাহলে এই দুটো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে এটা বেঞ্জিন অণুর কিন্তু প্রকৃত গঠন নির্দেশ করছে না, এই দুটো মিলে কিন্তু নির্দেশ করবে বেঞ্জিন অণুর প্রকৃত গঠন। তাহলে প্রকৃত গঠনটা হবে কি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে এইটা ডাবল বন্ড এবং এখানে আবার সিঙ্গেল বন্ড হয়ে গেছে। তাহলে এখানে বলছে কি বেঞ্জিন অণুর প্রত্যেকটা ডাবল বন্ড, তাহলে প্রত্যেকটা বন্ধন প্রকৃত এক বন্ধনও নয় এবং প্রকৃত দ্বিবন্ধনও নয়। তাহলে প্রত্যেকটা বন্ধন তাহলে কী হচ্ছে, তাহলে আমি এটা ডট দ্বারা এভাবে লিখতে পারি,
তাহলে এখানে ডট ডট ডট, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার বলা হচ্ছে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি রেজোন্যান্স হাইব্রিড বলা হচ্ছে। এটাকে আমরা কি বলছি? রেজোন্যান্স হাইব্রিড, রেজোন্যান্স হাইব্রিড বলছি। তাহলে এটা হাইব্রিড স্ট্রাকচার, আর এগুলোকে আমরা বলছি কি রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারগুলো মিলেই আমার তৈরি হচ্ছে কি এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আচ্ছা, এটাকে আমি আরেকভাবে লিখতে পারি। সাধারণত তোমার দেখবে বইয়ে তোমাদের এইভাবে লেখা থাকে, তাহলে এইটাকে আমরা ঠিক এইভাবে আমরা লিখি। তাহলে এইটা মানে বোঝাচ্ছে কি এই যে ইলেকট্রনটা তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে সমভাবে বণ্টিত রয়েছে। তাহলে দেখো, তাহলে এটা আমি বলছি কি তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা হাইব্রিড গ্রুপ বলছি আমরা। তাহলে এবারে দেখো তোমাদের রেজোন্যান্সের যে প্রথমে সংজ্ঞা যেটা বলেছিলাম, তাহলে এইগুলো আমরা যে রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, ধরো এই স্ট্রাকচার দ্বারা আমি এই বেনজিন অণুর তাহলে প্রকৃত তাহলে এককভাবে তাহলে এই যে গঠন স্ট্রাকচারটা এককভাবে কিন্তু বেনজিন অণুর সমস্ত সব ধর্ম ব্যাখ্যা করতে পারছে না। এর আগে আমি বলেছি কোন কোন ধর্মগুলো ব্যাখ্যা করতে পারবে না, যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কিন্তু দৈর্ঘ্যগুলো আলাদা হয়ে যাচ্ছে। একইভাবে আমরা এই স্ট্রাকচারটা দ্বারাও কিন্তু এই স্ট্রাকচারটাও কিন্তু এককভাবে সব ধর্ম ব্যাখ্যা করতে পারছে না। তাহলে এখন দেখো তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এই যে হাইব্রিড গ্রুপটা হচ্ছে, তাহলে বেনজিন অণুর প্রকৃত গঠন তাহলে কোনটা হবে? তাহলে এই দুটো স্ট্রাকচারের হাইব্রিড গ্রুপটাই হবে কি বেনজিন অণুর প্রকৃত গঠন স্ট্রাকচার। তাহলে যে সমস্ত অণু বা আয়নের ক্ষেত্রে এই রকম ঘটনা ঘটে, এই ঘটনাটাকেই আমরা বলি কি রেজোন্যান্স বলি আমরা। তাহলে এটা আমি বেনজিন অণুর ক্ষেত্রে দেখিয়েছি। এখন ধরো আমি বেনজিন ছাড়া আমি কার্বনেট আয়ন, ধরো CO3 2 নেগেটিভ, তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে একইভাবে দেখাতে পারি। আচ্ছা, ধরো সেকেন্ড যে এক্সাম্পল হচ্ছে কার্বনেট আয়ন। আচ্ছা, ফার্স্ট দেখো কার্বনেট আয়নকে আমরা লিখি CO3 2 নেগেটিভ, CO3 2 নেগেটিভ। আচ্ছা, এই কার্বনেট আয়নের স্ট্রাকচারটা আমরা ফার্স্ট আমরা লিখছি, তাহলে C ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে দুটো O নেগেটিভ আছে। আচ্ছা, এখানেও কিন্তু ঠিক প্রবলেমটা একই। আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন অক্সিজেন একটা ডাবল বন্ড রয়েছে, আর এখানে কার্বন অক্সিজেন দুটো সিঙ্গেল বন্ড রয়েছে। তাহলে এখানে দেখো কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড রয়েছে এই সাধারণত বন্ড লেন্থটা হয় 1.20 আংস্ট্রম, আর কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আমার 1.43 আংস্ট্রম। কিন্তু দেখা যায় এক্সপেরিমেন্টালি যখন এটা আমরা ডিটারমাইন করা হয় তখন কিন্তু প্রত্যেকটা কার্বন অক্সিজেন বন্ধনই কিন্তু আমি একটাই বন্ধন দৈর্ঘ্য পাই, সেটা হচ্ছে আমার 1.28 আংস্ট্রম। তাহলে এখানেও আগের মতো একই প্রবলেম। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডে পেলাম কত 1.20 আংস্ট্রম সাধারণত যেটা হয়, আর কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের বন্ধন দৈর্ঘ্য হয় 1.43 আংস্ট্রম। কিন্তু এখানে এক্সপেরিমেন্টালি দেখা গেছে বা প্রকৃতপক্ষে দেখা গেছে কার্বন অক্সিজেন প্রত্যেকটা বন্ধনই কিন্তু একই প্রকৃতির, এবং প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য কত হচ্ছে 1.28 আংস্ট্রম। আচ্ছা, এটা কেন হচ্ছে? তাহলে এটার মাধ্যমে একটাই বুঝতে পারছি কি প্রত্যেকটা কার্বন অক্সিজেন বন্ধন কিন্তু আমার প্রকৃত এক বন্ধন বা প্রকৃত দ্বিবন্ধন নয়, বা এটা শুধুমাত্র দ্বিবন্ধন আছে বা শুধুমাত্র এক বন্ধন আছে সেরকম কিন্তু নয়। তাহলে এর মধ্যে কিছুটা দ্বিবন্ধন এবং এক বন্ধন চরিত্রও আছে। তাহলে সেটা কিভাবে সম্ভব হচ্ছে? আচ্ছা, এখানে যে পাই ইলেকট্রন আছে এছাড়া যে লোন পেয়ারগুলো আছে, তাহলে পাই ইলেকট্রন এবং লোন পেয়ার, তাহলে এই ইলেকট্রনিক এর মধ্যে একটা কী হচ্ছে, একটা ইলেকট্রনিক ডিলোকালাইজেশন হচ্ছে, ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে। তো এই ইলেকট্রনিক ট্রানজিশনের ফলেই তাহলে যখন ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডে এবং সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে ইলেকট্রনটা জাস্ট এক জায়গা থেকে আরেকটি জায়গায় ট্রানজিশন হচ্ছে, ডিলোকালাইজড হচ্ছে। তাহলে এই ডিলোকালাইজেশনের জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা কার্বন অক্সিজেন বন্ধন কিন্তু একই প্রকৃতির পাচ্ছি। তাহলে সেটা কিভাবে দেখো, ধরো আমি ঠিক আগের মতো করে আমি দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট ধরো এখানে আমার এই যে নেগেটিভ আছে অক্সিজেন আমরা জানি যে লোন পেয়ার যেগুলো রয়েছে লোন পেয়ার, তাহলে ফার্স্ট একটা লোন পেয়ার ধরো, এই যে লোন পেয়ারটা আমার এই কার্বনের উপর পড়লে আমার কি হচ্ছে এই পাই ইলেকট্রনটা এই অক্সিজেনের উপর চলে আসছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সি, এখানে ও নেগেটিভ, এখানে ডাবল বন্ড ও, আর এখানে ও নেগেটিভ। আচ্ছা, ইন সেকেন্ড কেস কী হতে পারে, তাহলে আরেকটা হতে পারে কি, তাহলে এইটা যখন এখানে পড়ছে এইটা এখানে চলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার হতে পারে আমার, আরেকটা দেখো, তাহলে এই লোন পেয়ারটা যদি আমার এর উপর যদি আমার পড়ে, তাহলে আমার এই পাই ইলেকট্রনটা আমার কী হচ্ছে এই অক্সিজেনের উপর চলে যাচ্ছে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, তাহলে এখানে কার্বন
এখানে ও নেগেটিভ, আচ্ছা এখানে হয়ে যাচ্ছে আমার ও নেগেটিভ, আর এখানে আমার ডাবল বন্ড হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে এখানে আমরা তিনটে রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, 1 2 আর হচ্ছে 3। তাহলে কোনো একটা স্ট্রাকচার দ্বারা ভালো করে দেখো, এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এক্ষেত্রে দেখো সিঙ্গেল বন্ড, আবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডাবল বন্ড এবং সিঙ্গেল বন্ডগুলো তাহলে অল্টারনেটিভলি তাহলে একটার পর একটা এসছে। তাহলে প্রত্যেকটা এই যে তিনটে স্ট্রাকচার রয়েছে, এই তিনটে স্ট্রাকচার দ্বারা কিন্তু আমরা তাহলে এখানে দেখো এক্ষেত্রে আমার এই অক্সিজেনটা আমি পেলাম কি ডাবল বন্ড পেলাম, এক্ষেত্রে আমি সিঙ্গেল বন্ড পেলাম। আবার দেখো এটা আমার সিঙ্গেল বন্ড আছে, এটা ডাবল বন্ড আছে, আবার এখানে সিঙ্গেল বন্ড আছে, এক্ষেত্রে আমার ডাবল বন্ড আছে। তাহলে কোনো একটা স্ট্রাকচার দ্বারা আমরা বলতে পারি না যে প্রত্যেকটা কার্বন অক্সিজেন বন্ধনই কিন্তু একই। তাহলে এর যে প্রকৃত গঠনটা হবে কি, এই তিনটে স্ট্রাকচারের একটা হাইব্রিড একটা রূপ হবে, একটা হাইব্রিড স্ট্রাকচার হবে। তাহলে এর প্রকৃত স্ট্রাকচার বা এর হাইব্রিড রূপটা কী হবে, তাহলে এটা আমরা লিখতে পারি কেমন, ধরো প্রত্যেকটা কার্বন অক্সিজেন কী বলেছে, বন্ধনই কিন্তু এক প্রকৃতির, এটা তাহলে এইভাবে আমরা তাহলে বলতে পারি কি প্রত্যেকটা কার্বন অক্সিজেন বন্ধন তাহলে প্রকৃত এক বন্ধনও নয় আর প্রকৃত দ্বিবন্ধনও নয়। আচ্ছা এছাড়াও দেখো প্রত্যেকটা এখানে অক্সিজেনের উপর একটা নেগেটিভ চার্জ রয়েছে, এক্ষেত্রে নেগেটিভ চার্জ, আবার এক্ষেত্রে দেখো তো অক্সিজেনের উপর কোনো চার্জ নেই। তাহলে এইভাবে আমরা বলতে পারি এখানে একটা ডেল্টা নেগেটিভ আর বা ডেল্টা নেগেটিভ, অথবা তাহলে কী পরিমাণ চার্জ 2/3 নেগেটিভ, তাহলে এইভাবে তোমরা লিখতে পারো। তাহলে এই যে কার্বনের আয়নের যে স্ট্রাকচার এইটাকে বলা হচ্ছে কি হাইব্রিড স্ট্রাকচার। তাহলে এক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি এই যে হাইব্রিড স্ট্রাকচার, তাহলে এই অণুর প্রকৃত গঠন কোনটা, এইটা। তাহলে এই হাইব্রিড স্ট্রাকচারটা হচ্ছে কি, তাহলে এই যে স্ট্রাকচার যেগুলো পেলাম বা রেজোনেটিং স্ট্রাকচারের একটা সংকর রূপ। তাহলে দেখো তাহলে তোমাদেরকে যেটা এতক্ষণ যতটা করিয়েছি তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা এবার এখন যেটা করাবো হচ্ছে এই যে হাইব্রিড স্ট্রাকচার যেটা পেয়েছি, তাহলে এই হাইব্রিড স্ট্রাকচারের উপর এই কোন অবদানটার, তাহলে কোন স্ট্রাকচারের অবদানটা বেশি হবে, কন্ট্রিবিউশনটা বেশি হবে। তাহলে এখন আসবো আমরা তাহলে পরের পয়েন্টে কি, তাহলে রেজোনেটিং স্ট্রাকচারের কন্ট্রিবিউশনটা তাহলে কোনটার বেশি হবে, এই হাইব্রিড স্ট্রাকচারের উপর। ওকে, তাহলে এখন আমি আলোচনা করব, দেখো তাহলে এখানে আমি লিখেছি রেজোনেন্স হাইব্রিডের উপর রেজোনেটিং স্ট্রাকচারগুলির আপেক্ষিক অবদান। তাহলে মানে কোন রেজোনেটিং স্ট্রাকচারগুলির অবদান বা কন্ট্রিবিউশন বেশি হবে। তাহলে আমরা বলতে পারি তাহলে যে সমস্ত রেজোনেটিং স্ট্রাকচারগুলো রয়েছে বা যে সমস্ত রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি বেশি হবে, তাহলে মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচারের আপেক্ষিক অবদানে কিন্তু তার হাইব্রিডের প্রতি বেশি হবে। তাহলে আমরা কিভাবে জানবো যে কোন রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি বেশি, তাহলে এখানে দেখো তাহলে ফার্স্ট কন্ডিশন, তাহলে এক নাম্বার, তাহলে কন্ডিশন নাম্বার 1, তাহলে এখানে বলা হচ্ছে নন পোলার, তাহলে যে কোনো নন পোলার রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি তাহলে ডাইপোলার অপেক্ষা বেশি হবে। তাহলে ফার্স্ট আমরা বলতে পারি নন পোলার, তাহলে নন পোলার ইজ গ্রেটার দ্যান, তাহলে এর স্টেবিলিটি বেশি হবে ডাইপোলার অপেক্ষা বেশি হবে। তাহলে যে কোনো আমি তাহলে এখানে ফার্স্ট কন্ডিশনটা কি, যে কোনো নন পোলার রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি তার ডাইপোলার রেজোনেটিং স্ট্রাকচারের অপেক্ষা বেশি হবে। তাহলে যেটার স্টেবিলিটি বেশি হবে তাহলে তার কন্ট্রিবিউশনটা কিন্তু হাইব্রিড স্ট্রাকচারের প্রতি বেশি হবে। তাহলে যেটার স্টেবিলিটি বেশি হচ্ছে তাহলে আমরা বলতে পারি নন পোলারের কন্ট্রিবিউশন বেশি হবে দেন ডাইপোলার। তাহলে দেখো আমি একটা এখানে উদাহরণ লিখছি, ধরো CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH আবার ডাবল বন্ড CH2। আচ্ছা এই যে একটা ধরো যৌগ রয়েছে, এক্ষেত্রে দেখো এটা একটা কিন্তু একটা কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড মানে কি বলেছিলাম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড। তাহলে এইরকম যদি সিস্টেম থাকে এটাকে আমরা বলি কনজুগেটেড সিস্টেম। তাহলে এক্ষেত্রে পাই ইলেকট্রনগুলো কীভাবে ডিলোকালাইজড হচ্ছে, ফার্স্ট দেখো এই পাই ইলেকট্রনটা যদি আমার, তাহলে এখানে দেখো এই পাই ইলেকট্রনটা আমার এখানে আসতে পারে এবং এটা আমার এখানে যেতে পারে, অথবা হতে পারে কি এই পাই ইলেকট্রনের ট্রানজিশনটা যদি আমার এই দিক বরাবর হয়, ধরো এখান থেকে আমার এখানে গেল, তাহলে এখানে যখনই যাচ্ছে তাহলে এই পাই ইলেকট্রনটা আমার কী হচ্ছে, এখানে আমার উঠে যাচ্ছে। তাহলে এই পাই ইলেকট্রনটা এই কার্বনের উপর উঠে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি, তাহলে এইটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচারে একটা প্রকাশ করার চিহ্ন, এভাবে ডাবল অ্যারো দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে এটা আমি দেখো তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটা কী হবে, CH3CH। আচ্ছা পাই ইলেকট্রনটা এই কার্বন থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এই কার্বনটা কী হয়ে যাবে বলো, প্লাস। তোমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট পড়িয়েছিলাম, দেখো তাহলে সেক্ষেত্রে বলেছিলাম কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে যদি পাই ইলেকট্রনটা যদি এই কার্বনের উপর আসে তাহলে তখন কী হবে, এই কার্বনটা নেগেটিভ হবে আর এই কার্বনটা
পজিটিভ হয়ে যাবে। ঠিক একইভাবে তাহলে এই কার্বনটা কী হচ্ছে, পজিটিভ হচ্ছে। তারপর এখানে দেখো CH, এই কার্বনটা কী হয়ে যাচ্ছে, ডাবল বন্ড হয়ে যাচ্ছে CH, আর এখানে CH2, তাহলে এই পাই ইলেকট্রনটা যখন এই কার্বনের উপর চলে আসছে এটা নেগেটিভ। আচ্ছা, প্রথম স্ট্রাকচারটার দিকে দেখো, তাহলে এখানে স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2, তাহলে প্রথম যে স্ট্রাকচারটা রয়েছে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তাহলে এর মধ্যে কিন্তু কোনো পোলারিটি নেই, মানে কোনো নেগেটিভ বা পজিটিভ মেরু তৈরি হয়নি, সেই জন্য আমরা বলতে পারি এইটা নন পোলার। তাহলে এইটা নন পোলার। আর যেহেতু এখানে নেগেটিভ বা পজিটিভ মেরু তৈরি হয়েছে সেই জন্য এইটাকে আমরা বলবো কি ডাইপোলার। তাহলে এখানে পোল তৈরি হয়েছে, মেরু তৈরি হয়েছে, সেই জন্য এটাকে ডাইপোলার আমরা বলছি, ডাইপোলার। আর এটাকে আমরা বলবো কি, এখানে কোনো যেহেতু মেরু সৃষ্টি হয়নি তাহলে আমরা বলতে পারি কি এটা নন পোলার। তাহলে এখানে আমি তাহলে কন্ডিশনটা বলেছি কি, তাহলে নন পোলারের স্টেবিলিটি বেশি হবে ডাইপোলার। তাহলে এখানে নন পোলারের স্টেবিলিটি কোনটা, তাহলে এইটা হচ্ছে নন পোলার, তাহলে এই যৌগের স্টেবিলিটি কিন্তু বেশি হবে এইটা। তাহলে এক্ষেত্রে তাহলে এর যে হাইব্রিড স্ট্রাকচার মানে প্রকৃত গঠন সংকেতে এটার অবদান বেশি। আচ্ছা, এরপর দেখো সেকেন্ড কন্ডিশন হচ্ছে, এবার যদি আচ্ছা সেকেন্ড কন্ডিশনটা কি, আরে ফার্স্ট কন্ডিশনটা বোঝা গেছে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন বলছে কোনো যৌগে, আচ্ছা কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন 2তে বলছে যদি কোনো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে যদি সমযোজী বন্ধনের সংখ্যা মানে সিগমা বন্ধনের সংখ্যা, নাম্বার অফ সিগমা বন্ড যদি বেশি থাকে, তাহলে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি থাকে তাহলে তার স্টেবিলিটি বেশি হবে। তাহলে এখানে আমি কি বলছি, তাহলে সমযোজী সিগমা বন্ধন আমরা বলতে পারি, তাহলে সিগমা বন্ধনের সংখ্যা, আচ্ছা আমি এখানে সিগমা বন্ধন, আচ্ছা সিগমা বন্ধন সংখ্যা বেশি হলে তার স্টেবিলিটি বাড়বে, বেশি হবে। তাহলে যেটা স্টেবিলিটি বেশি তাহলে তার অবদানও বেশি। এক্ষেত্রে দেখো ধরো CH3C এখানে প্লাস ডাবল বন্ড ও, আচ্ছা অক্সিজেনের উপর আমরা জানি লোন পেয়ার থাকে। আচ্ছা, এটার যদি আমরা রেজোনেন্স করি, তাহলে রেজোনেন্স করলে আমরা দেখো তাহলে এই লোন পেয়ারটা এখানে পড়ছে, তাহলে এখানে পড়লে আমার হবে কি, ধরো CH3, আচ্ছা এখানে যেহেতু কার্বনের উপর একটা পজিটিভ চার্জ আছে সেই জন্য লোন পেয়ারটা যদি আমার এখানে পড়ছে তাহলে এই পজিটিভ চার্জটা থাকবে না, তাহলে CH3C এখানে ট্রিপল বন্ড অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ তখন চলে আসবে, যেহেতু লোন পেয়ারটা তখন চলে আসছে অক্সিজেন থেকে, তাহলে অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। আচ্ছা, এই যৌগটার ক্ষেত্রে দেখো কোনটার ক্ষেত্রে সমযোজী বা সিগমা বন্ধনের সংখ্যা বেশি আছে, তাহলে এই ক্ষেত্রে 1 2 3, আচ্ছা তাহলে 3টে রয়েছে, আমি আর এগুলো ধরলাম না, এগুলো যেহেতু ওখানেও একই আছে 3টে, কিন্তু এখানে 1 2 3 4, আচ্ছা এখানে সিগমা বন্ধন না, আচ্ছা সমযোজী বন্ধনের সংখ্যা বেশি হবে, এখানে সিগমা বন্ধন কিন্তু হবে না। আচ্ছা, যে ক্ষেত্রে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি হবে তার স্টেবিলিটি বেশি হবে, সমযোজী সিগমা এবং পাই এগুলোকে সবগুলোকে কনসিডার করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো 1 2 3টে, তাহলে 3টে সমযোজী বন্ধন আছে, আর এক্ষেত্রে 1 2 3 4টে সমযোজী বন্ধন আছে। তাহলে আমার এখানে তাহলে বলেছে কি, তাহলে সমযোজী বন্ধনের সংখ্যা যেটার বেশি হবে সেটার স্টেবিলিটি বেশি হবে। তাহলে আমার কোনটা স্টেবিলিটি বেশি হচ্ছে, এটা 1 আর 2, তাহলে কোনটার স্টেবিলিটি বেশি হচ্ছে, তাহলে 2 এর স্টেবিলিটি ইজ গ্রেটার দেন 1, তাহলে 2 এর স্টেবিলিটিটা 1 অপেক্ষা বেশি হচ্ছে, সেই জন্য আমরা বলতে পারি তাহলে এর কন্ট্রিবিউশন টু দ্য হাইব্রিড স্ট্রাকচারের প্রতি তাহলে কী হচ্ছে, বেশি হবে। আচ্ছা, এরপর দেখো তাহলে কন্ডিশন নাম্বার 3, আচ্ছা কন্ডিশন নাম্বার 3 বলছে তাহলে অ্যারোমেটিক, তাহলে যে কোনো অ্যারোমেটিক স্ট্রাকচারের স্টেবিলিটি নন অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক অপেক্ষা বেশি হবে। আচ্ছা, অ্যারোমেটিক স্ট্রাকচারের স্টেবিলিটি আর অন্যান্য যে সমস্ত ফর্মগুলো আছে তাহলে সেই অপেক্ষা বেশি হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে অ্যারোমেটিকের স্টেবিলিটি, তাহলে অ্যারোমেটিক স্ট্রাকচার যদি হয়, অ্যারোমেটিক যদি ক্যারেক্টার থাকে তাহলে অ্যারোমেটিক ক্যারেক্টার ক্ষেত্রে এর স্টেবিলিটি কিন্তু বেশি হবে, এর স্টেবিলিটি ক্যারেক্টারের স্টেবিলিটি বেশি হবে। আচ্ছা, ধরো আমি এখানে একটা কম্পাউন্ড লিখলাম CH2+,
আচ্ছা এই যৌগটা দেখো, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক স্ট্রাকচার। তাহলে এই যদি আমরা রেজোনেন্স করি, আমরা রেজোনেন্স করলে ফার্স্ট আমার কী আসছে দেখো, আমি তাহলে এখানে পাই ইলেকট্রনটা তাহলে এই কার্বন কার্বন বন্ডের মধ্যে পড়ছে, তাহলে এটা আমার হচ্ছে কি এখানে CH2 হয়ে যাচ্ছে, এখানে প্লাস আর এখানে হচ্ছে। আচ্ছা এখানে দেখো এই স্ট্রাকচার 1 আর এখানে স্ট্রাকচার 2, তাহলে এখানে আমার কন্ডিশন বলেছে কি অ্যারোমেটিক স্ট্রাকচারের স্টেবিলিটি তাহলে অন্যান্য স্ট্রাকচার অপেক্ষা বেশি হবে। তাহলে আমাদেরকে জানতে হবে অ্যারোমেটিক স্ট্রাকচারটা কি। অ্যারোমেটিক স্ট্রাকচারটা হচ্ছে তোমাদের পরের যে চ্যাপ্টার হাইড্রোকার্বন আছে, তাহলে হাইড্রোকার্বন চ্যাপ্টারে কিন্তু যখন ওই চ্যাপ্টারটা করাবো তখন সেখানে ডিটেলসে আমি তোমাদের পড়াবো। আচ্ছা আমি তাও একটা হালকা একটা ওভারভিউ আমি বলে রাখছি। অ্যারোমেটিক হচ্ছে যে কোনো সিস্টেমে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, তাহলে 4n+2 সংখ্যক যদি পাই ইলেকট্রন থাকে এবং যৌগটা যদি প্ল্যানার হয়, সমতলীয় হয়, তাহলে দুটো কন্ডিশান। এক হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে এবং হবে কি, তাহলে 1 নাম্বার কন্ডিশান হচ্ছে কি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, আর 2 নাম্বার হচ্ছে আমার কি প্ল্যানার হতে হবে। তাহলে প্ল্যানার হতে হবে মানে সমতলীয়, বা আমরা এটা কি বলতে পারি সমতলীয়, সমতলীয় হতে হবে। তাহলে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন এবং যদি যৌগটা যদি সমতলীয় হয়, সমতলীয় মানে আমরা জানি তার হাইব্রিডেশন স্টেট কি হবে sp2 হবে, তাহলে sp2 হবে। তাহলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই যৌগটাকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। তাহলে এক্ষেত্রে দেখো কতগুলো পাই ইলেকট্রন আছে, তাহলে 2 এখানে একটা পাই, তাহলে এখানে কতগুলো পাই বন্ধন আছে, 1 2 3টে পাই বন্ধন আছে। আর একটা বন্ধনের জন্য আমার কটা ইলেকট্রন লাগে, 2টো ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি হয়। তাহলে এখানে 3টে পাই বন্ধন, তাহলে 3 গুণ 2 তাহলে কটা আমার, তাহলে 6টা পাই ইলেকট্রন আছে। তাহলে 6টা পাই ইলেকট্রন, তাহলে দেখো এই 6টা পাই ইলেকট্রন 4n+2কে ফলো করছে কি করছে না। আচ্ছা এখানে আমি যদি n এর মান যদি 1 বসাই, তাহলে n এর মান এখানে কিন্তু 1 2 3 মানে 0 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে, 0 থেকে শুরু করে 0 1 2 3 4 যে কোনো মানই হতে পারে। তাহলে এখানে তুমি n এর মান 1 বসাও, তাহলে 4 গুণ 1 প্লাস 2, তাহলে কথা হচ্ছে 4 + 2 = কিন্তু 6। তাহলে দেখো 6 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা 6 পাই ইলেকট্রন সিস্টেম এবং এই বেঞ্জিন অণুর কিন্তু এইটুকু অংশ কিন্তু দেখো, তাহলে প্রত্যেকটার হাইব্রিডেশন স্টেট কত sp2। আচ্ছা sp2, তাহলে আমরা বলতে পারি এই যে স্ট্রাকচারটা কিন্তু আমার এই দুটো রুলকে ফলো করেছে, সেই জন্য এটা কিন্তু অ্যারোমেটিক স্ট্রাকচার। তাহলে এই জন্য আমরা এটাকে বলতে পারি অ্যারোমেটিক। আচ্ছা এই ক্ষেত্রে তারপরেটা দেখো, এক্ষেত্রে কিন্তু কটা আমার পাই ইলেকট্রন আছে, 2টো আর 2টো 4টে পাই ইলেকট্রন, 4 পাই ইলেকট্রন। তাহলে এই 4 পাই ইলেকট্রন আমরা যদি n এর মান 0 বসাই, 2টো 1 বসালে 6টা, তাহলে কোনোভাবেই কিন্তু আমার 4n+2 সংখ্যক এই রুলটাকে ফলো করছে না, তাহলে এটা কিন্তু অ্যারোমেটিক নয়। তাহলে এইটা অ্যারোমেটিক স্ট্রাকচার আর এটা হচ্ছে অ্যারোমেটিক কিন্তু নয়। আচ্ছা সেই জন্য আমি এখানে বলেছি কি অ্যারোমেটিক স্ট্রাকচারের স্টেবিলিটি নন অ্যারোমেটিক অথবা অ্যান্টি অ্যারোমেটিক অপেক্ষা বেশি হবে। তাহলে এখানে কোনটার স্টেবিলিটি বেশি, তাহলে স্ট্রাকচার 1, তাহলে এর স্টেবিলিটি কিন্তু 2 অপেক্ষা বেশি হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা এবারে যে কন্ডিশনটা রয়েছে, ধরো নেগেটিভ চার্জ, ধরো আমি এখানে যে এক্সাম্পলটা লিখেছি, ধরো CH2 নেগেটিভ CH ডাবল বন্ড, আর এখান থেকে যদি আমরা রেজোন্যান্স করি, তাহলে দেখো রেজোন্যান্সটা কিভাবে হচ্ছে। এখানে এই কার্বনের উপর যে লোন পেয়ার নেগেটিভ চার্জটা রয়েছে সেটা এই বন্ধনের মধ্যে পড়ছে, কার্বন কার্বন বন্ধনের মধ্যে পড়লে তাহলে এর পাই ইলেকট্রনটা আমার অক্সিজেনের উপর চলে যাচ্ছে, ফলে তাহলে আমি পাচ্ছি এখানে কি CH2 ডাবল বন্ড CHO নেগেটিভ। আচ্ছা এই দুটো, তাহলে এখানে যে রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, এবারে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি হবে, তাহলে সেটা আমরা বলবো এইভাবেই। তাহলে আমরা এখানে দেখব, তাহলে নেগেটিভ, তাহলে এখানে তোমরা পয়েন্টটা মনে রাখবে, নেগেটিভ চার্জ যদি তাহলে বেশি তৃতীয়াত্মক পরমাণুতে থাকে, তাহলে নেগেটিভ চার্জ বেশি তৃতীয়াত্মক পরমাণু আচ্ছা এখানে দেখো, তাহলে আমি লিখেছি নেগেটিভ চার্জ যদি বেশি তৃতীয়াত্মক পরমাণুর উপর উপস্থিত থাকে
আর যদি পজিটিভ চার্জ কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপর যদি অবস্থান করে তাহলে তার স্টেবিলিটি কিন্তু বেশি হবে। তাহলে এখানে পয়েন্টটা কি, নেগেটিভ চার্জ বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে এবং পজিটিভ চার্জ মানে ধনাত্মক আধানটা যদি আমার কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে সেই স্ট্রাকচারটা তার স্টেবিলিটি কিন্তু বেশি হবে। তাহলে আমরা এই দুটো স্ট্রাকচারের মধ্যে দেখো এখানে কার্বনের উপর নেগেটিভ আছে আর এক্ষেত্রে কিন্তু আমার অক্সিজেনের উপর নেগেটিভ আছে। তাহলে কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ আর ওখানে অক্সিজেন পরমাণুর উপর নেগেটিভ চার্জ। এবারে তুমি কার্বন আর অক্সিজেন এই দুটো পরমাণুর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখো, আমরা জানি অক্সিজেন কার্বন অপেক্ষা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন অপেক্ষা অনেক বেশি। তাহলে এখানে তাহলে এই যে টু স্ট্রাকচার, সেকেন্ড স্ট্রাকচারটা দেখো অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, তাহলে আমরা বলতে পারি বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপর নেগেটিভ চার্জ রয়েছে আর এখানে কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপর নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে এখানের আমার পয়েন্টটা বলছে কি, নেগেটিভ চার্জ যদি বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে থাকে তারপর যদি থাকে তাহলে সেটার স্টেবিলিটি বেশি হবে। তাহলে আমরা এই পয়েন্ট অনুযায়ী বলতে পারি তাহলে এই 2 নম্বর স্ট্রাকচার এর স্টেবিলিটি কিন্তু এক অপেক্ষা বেশি হবে। তাহলে এই স্ট্রাকচারের স্টেবিলিটি বেশি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি তাহলে এই স্ট্রাকচারটার অবদান তাহলে হাইব্রিড স্ট্রাকচারের উপর বেশি হবে। আচ্ছা, এবারে দেখো এর সঙ্গে আরেকটা পয়েন্ট রয়েছে আমার কি, পজিটিভ চার্জ যদি আমার কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে উপরে যদি উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের এখানে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো ধরো HC ডাবল বন্ড OH প্লাস আর এখানে ধরো NH2 এই কম্পাউন্ডটা আছে। আচ্ছা, এখানে দেখো ধরো এই যে কম্পাউন্ড যেটা রয়েছে HC ডাবল বন্ড OH প্লাস আর এখানে NH2 নাইট্রোজেনের উপর, তাহলে এর ক্ষেত্রে আমরা এর যে রেজোন্যান্সটা আমরা এইভাবে দেখাচ্ছি এখানে দেখো, তাহলে এই যে লোন পেয়ারটা যদি এই কার্বনের উপর পড়ে তাহলে এই পাই ইলেকট্রনটা আমার অক্সিজেনের উপর চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা স্ট্রাকচারটা পাবো কীরকম, তাহলে HC এখানে আমার OH হবে আর এখানে আমার হচ্ছে ডাবল বন্ড NH2 প্লাস ধর আমি এটাকে স্ট্রাকচার নাম্বার 1 আর এটাকে আমি 2 নম্বর স্ট্রাকচার হিসেবে দিলাম। তাহলে এখানে দেখো এই পয়েন্টটা আমরা লিখেছি কি, পজিটিভ চার্জ যদি কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটার স্টেবিলিটি বেশি হবে। তাহলে এখানে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ আর এখানে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ চার্জটা মানে প্লাস চার্জটা অক্সিজেনের উপর আছে আর কার উপর আছে, নাইট্রোজেনের উপর আছে। আচ্ছা, এবারে বলো অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে আমরা জানি অক্সিজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেন অপেক্ষা বেশি, তাহলে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অক্সিজেন অপেক্ষা কম। তার এখানে বলেছে পজিটিভ চার্জটা যদি কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপর অবস্থান করে তাহলে সেটার স্টেবিলিটি বেশি হবে। তাহলে আমরা বলতে পারি তাহলে এই স্ট্রাকচারের স্টেবিলিটি এইটা অপেক্ষা কিন্তু বেশি হবে। তাহলে এখানে হচ্ছে কি 2 নম্বর স্ট্রাকচারে এর স্টেবিলিটি কিন্তু কি হচ্ছে, এক অপেক্ষা বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে এইখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের পয়েন্টটা দেখো, এবারে বলছি যদি আমার ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার ধরো কোনো অণু বা আয়নে যদি আমার 2 বা তার বেশি যদি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার থাকে, ধরো আমরা দুটো রেজোন্যান্স করলাম, রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে যদি সমতুল্য রেজোন্যান্সের সংখ্যা যত বৃদ্ধি পাবে তাহলে তার স্টেবিলিটি বাড়বে। তাহলে এইটা আমি এইভাবে দেখাতে পারি তোমাদেরকে। আচ্ছা, কন্ডিশন নাম্বার এর পরের কন্ডিশনটা তাহলে আমরা এখানে কি বলেছি, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার যদি আমার বেশি থাকে, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার আমরা বলতে পারি সমতুল্য রেজোনেটিং স্ট্রাকচার। তাহলে এখানে হচ্ছে ইকুইভ্যালেন্ট যদি রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেই স্ট্রাকচারের স্টেবিলিটি কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে দেখো ধরো এখানে RCOOH এই যৌগটা দেখো একটা অ্যাসিড জাতীয় একটা যৌগ, অ্যাসিড গ্রুপ, এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে। তাহলে এখান থেকে আমরা জানি এই অ্যাসিড জাতীয় যৌগগুলো কি হয় সাধারণত, এখান থেকে এটা কি হয়, একটা H+ এটা ছেড়ে দিয়ে আমার এখানে RCOO নেগেটিভ উৎপন্ন হয় এটা। তাহলে এখানে একটা ইকুইলিব্রিয়াম সাইন, সাধারণত এটা একটা রিভার্সেবল রিয়াকশন। আচ্ছা, এখন দেখো RCOOH আর RCOO নেগেটিভ, তাহলে আমরা জানি কি এই যে অ্যাসিডটা রয়েছে একটা H+, তাহলে জলীয় দ্রবণে একটা H+ আয়ন ত্যাগ করে সে RCOO নেগেটিভ আয়ন উৎপন্ন হয়। এবারে এই দুটো স্ট্রাকচার ধরো তোমাদের এক্সাম পরীক্ষায় এসছে, এই RCOOH আর হচ্ছে
RC00 নেগেটিভ, তাহলে এই দুটোর মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি, বা এই কোশ্চেনটা তোমাদের অ্যাসিডিটি দিয়েও আসতে পারে। আচ্ছা যাই হোক, এখন ধরো এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোন স্ট্রাকচারটার স্টেবিলিটি বেশি হবে, তাহলে স্টেবিলিটির ব্যাখ্যাটা কিন্তু আমরা এই রেজোনেন্সের মাধ্যমে দিতে পারবো। তাহলে কিভাবে দেব, তাহলে আমরা প্রথমে RC00 এর রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা আঁকবো। এর রেজোনেন্স কীভাবে হয়, আমরা RC00কে ঠিক এইভাবে লিখতে পারি। ধরো আমি একটু এইভাবে লিখছি RCOH। আচ্ছা এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, বা এটাকে তোমরা তোমাদের সুবিধা মতো এইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটাভাবে লিখতে পারো। আচ্ছা যাই হোক, এখানে যদি দেখো আমরা জানি অক্সিজেনের উপর একটা করে লোন পেয়ার থাকে, অক্সিজেনের উপর লোন পেয়ার আছে, এখানে অক্সিজেনের উপর লোন পেয়ার আছে। আচ্ছা এবারে দেখো এই রেজোনেন্সটা কীভাবে হবে, রেজোনেন্সকে সাধারণত আমরা এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে এই লোন পেয়ারটা যদি আমার এই বন্ধনের মধ্যে পড়ে, তাহলে এই পাই ইলেকট্রনটা তখন অক্সিজেনের উপর উঠে যাচ্ছে। তাহলে এখানে আমার স্ট্রাকচারটা হবে কি RC, এখানে হচ্ছে O নেগেটিভ, আর এখানে হলো ডাবল বন্ড OH প্লাস। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার রেজোনেন্স স্ট্রাকচারটা হলো RC, এখানে ডাবল বন্ড OH প্লাস। তাহলে এখানে যেহেতু অক্সিজেনের লোন পেয়ারটা এই বন্ধনের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে অক্সিজেনের উপর একটা প্লাস চার্জ, আর এই পাই ইলেকট্রনটা যেহেতু অক্সিজেনের উপর উঠে যাচ্ছে, তাহলে এখানে আমরা নেগেটিভ চার্জ। তাই এইভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে RC00 এর আমার রেজোনেটিং স্ট্রাকচার হলো। তাহলে এবার আমরা এই যে কম্পাউন্ড যেটা রয়েছে RC কার্বক্সিলেট আয়ন, তাহলে এই কার্বক্সিলেট আয়নের আমরা রেজোনেন্সটা আমরা এখানে করে দেখাবো। তাহলে দেখো RC ডাবল বন্ড O নেগেটিভ, তোমরা তোমাদের সুবিধা মতো এইভাবেও লিখতে পারো, বা ধরো আমি এইভাবেই লিখছি তোমার RC00 নেগেটিভ। আচ্ছা এখানে তাহলে দেখো, তাহলে এর রেজোনেন্স স্ট্রাকচারটা কী হচ্ছে, এই নেগেটিভ মানে হচ্ছে যে এর মধ্যে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা নেগেটিভ আয়নটা এর মধ্যে পড়লে আমার এই পাই ইলেকট্রনটা অক্সিজেনের উপর উঠে যাচ্ছে। তাহলে এখানে দেখো, তাহলে এটা আমার আসবে RCO, এখানে নেগেটিভ, আর এখানে ডাবল বন্ড O। আচ্ছা এখানে আমার কন্ডিশনটা কী ছিল, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার যদি হয় তাহলে সেটার স্টেবিলিটি বেশি হবে। তাহলে এক্ষেত্রে দেখো তুমি এই যে রেজোনেন্স আমরা যেটা করেছি RCOH, এই দুটো কিন্তু ঠিক আলাদা আলাদা। এখানে দেখো কোনো প্রকার চার্জ নেই, কিন্তু এখানে একটা পজিটিভ চার্জ বা এখানে একটা নেগেটিভ চার্জ উৎপন্ন হয়েছে। কিন্তু এই কম্পাউন্ডের ক্ষেত্রে তোমরা দেখো, অণু আয়নটার ক্ষেত্রে তোমরা দেখো RC ডাবল বন্ড O নেগেটিভ, এবং এটা একই দেখতে অলমোস্ট, কিন্তু এটা সেম মানে ইকুয়াল জিনিস। আমরা বলতে পারি কি ইকুইভ্যালেন্ট, এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট মানে একই জিনিস। তাহলে আমরা বলতে পারি তাহলে RC00 নেগেটিভ, তাহলে এর রেজোনেন্স গঠনে কিন্তু দুটো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আছে, আর এটার গঠনে কিন্তু একটাও কিন্তু ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার নেই। তাহলে যেহেতু এর ক্ষেত্রে আমার দুটো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আছে, তাহলে হচ্ছে কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি বেশি হবে কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা। তাহলে আমরা বলতে পারি এখানে তাহলে RC ডবল বন্ড O নেগেটিভ, তাহলে এর স্টেবিলিটি আমার বেশি হচ্ছে RC00H, তাহলে এর দ্বারা বেশি হচ্ছে, তাহলে এর থেকে বেশি হচ্ছে। আচ্ছা এই পয়েন্টটা আমরা অন্য আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। ধরো তোমাদের আরেকটা পয়েন্ট দিতে পারে, যদি আমার একই প্রকার চার্জ থাকে তাহলে সেটার ক্ষেত্রে স্টেবিলিটি কিন্তু বেশি হয় যদি কোনো কম্পাউন্ডের মধ্যে যদি ভিন্ন প্রকার চার্জ, ধরো প্লাস পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ উভয় চার্জই রয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটার স্টেবিলিটি কিন্তু কমে যায়। আর যদি অনলি ফর নেগেটিভ চার্জ বা অনলি ফর পজিটিভ চার্জ আছে, তাহলে তার স্টেবিলিটি কিন্তু কম্প্যাটিবলিভাবে ওটা আগেরটা থেকে কিন্তু বেশি হবে। তাহলে এটার ক্ষেত্রেই তোমরা লক্ষ্য করতে পারো, দেখো এক্ষেত্রে আমার কোনো কিন্তু চার্জ স্পিসিস ছিল না, কিন্তু দেখো এই যখন আমরা রেজোন্যান্স করেছি এখানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাহলে ভিন্ন প্রকার চার্জ উৎপন্ন হয়েছে, তাহলে দুটো আলাদা প্রকার চার্জ উৎপন্ন হয়েছে। কিন্তু এই আয়নটার ক্ষেত্রে দেখো এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ, তাহলে অনলি মানে চার্জের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাহলে একই প্রকার চার্জ রয়েছে। তাহলে এখানে কিন্তু চার্জটা সেম একই প্রকার, এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ, কিন্তু এক্ষেত্রে দেখো এই কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু ভিন্ন প্রকার চার্জ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি একই প্রকার যদি আধান থাকে তাহলে সেটার স্টেবিলিটি বেশি হয় ভিন্ন প্রকার আধান যদি কোনো কম্পাউন্ডে থাকে সেটা অপেক্ষা। তাহলে এই ব্যাখ্যাটা আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার দিয়ে বলতে পারি, আর একটা আমরা চার্জ দিয়েও বলতে পারি। আচ্ছা আমি এই যে দুটো পয়েন্ট এখানে বললাম, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়েছি। এটা তোমরা ফেনক্সাইড আয়ন এই ইকুইলিব্রিয়াম যে এটা রয়েছে এটা দিয়েও তোমরা কিন্তু এটার ব্যাখ্যা করতে পারো। যেমন দেখো, ধরো আমি আচ্ছা একইভাবে দেখো, ধরো আমার এখানে ফেনল আছে। আচ্ছা এই যে যৌগটা যেটা আঁকছি এটা হচ্ছে ফেনল। আচ্ছা এটা হচ্ছে এই যৌগটাকে আমরা বলি কি ফেনল, এটার নাম হচ্ছে ফেনল। আচ্ছা এই একইভাবে আগেরটার মতোই এও কিন্তু একটা
এইচ প্লাস আয়ন ত্যাগ করে, তাহলে এইচ প্লাস আয়ন ছেড়ে দেয়, এখান থেকে একটা এইচ প্লাস আয়ন ভেঙে, এখান থেকে এই বন্ডটা ব্রেক করার মাধ্যমে একটা এইচ প্লাস আয়ন এখান থেকে চলে যায়, তাহলে গিয়ে আমার উৎপন্ন হয় ফেনক্সাইড আয়ন। তাহলে এই যে আয়ন যেটা উৎপন্ন হচ্ছে এটাকে আমরা বলছি কি ও নেগেটিভ। আচ্ছা, এটাকে বলা হয় কি ফেনক্সাইড আয়ন। আচ্ছা, এবার বলো তাহলে ফেনল আর ফেনক্সাইড আয়ন এই দুটোর মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি? আমি আগে যে দুটো পয়েন্ট দেখিয়েছি, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার এবং ভিন্ন প্রকার চার্জ, এই দুটো পয়েন্ট দিয়ে কিন্তু আমরা এটার ব্যাখ্যাও আমরা করতে পারবো। কিভাবে করব? দেখো, তোমরা ফেনলের রেজোন্যান্সটা ফার্স্ট ড্র করবে। কিভাবে ড্র করবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো ফেনল, তাহলে ফেনলের যে স্ট্রাকচার আছে দেখো, আচ্ছা এই রেজোন্যান্সটা কিন্তু তোমরা ভালো করে দেখবে এবং হচ্ছে বাড়িতে খাতায় তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের কিছুই মনে থাকবে না, বেশি বেশি করে প্র্যাকটিস করবে রেজোন্যান্সটা। আচ্ছা, এখানে OH, আমরা জানি অক্সিজেনের লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে, তাহলে ফার্স্ট এই লোন পেয়ারটা আমার কী হবে, এই কার্বন অক্সিজেন। তাহলে এই পয়েন্টগুলো আমরা এর আগে বন্ডলাইন স্ট্রাকচার করার সময় বলেছিলাম কি প্রত্যেকটা এরকম যখন কোণ থাকবে এই কোণগুলো কিন্তু একটা করে কার্বনকে প্রকাশ করে, রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে একটা কার্বন আছে, তাহলে এই লোন পেয়ারটাই কার্বন অক্সিজেন বন্ধনের মধ্যে পড়ছে। তাহলে এই বন্ধনের মধ্যে পড়লে আমার কি হবে, এই যে আমার পাই ইলেকট্রনটা তাহলে এই কার্বনের উপর পড়বে। তাহলে এই পাই ইলেকট্রনটা যখন এখানে আসছে, তাহলে এই পাই ইলেকট্রনটা, তাহলে দুটো পাই ইলেকট্রন পরপর এভাবে থাকতে পারবে না, তাহলে তখন কী হবে, এর ফলে এই পাই ইলেকট্রনটা এই কার্বনের উপর চলে আসবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো, আচ্ছা তাহলে এখানে আমার নেগেটিভ হলো, এখানে ডাবল বন্ড OH প্লাস, আর এখানে আর কি হবে, এইটা এখানে, এইটা এখানে। আচ্ছা, এরপরে দেখো এই নেগেটিভ ইলেকট্রন, তাহলে এই নেগেটিভ চার্জ, তাহলে এইটা এখানে পড়লে এই পাই ইলেকট্রনটা আমার এখানে উঠে যাচ্ছে, তাহলে এটা তাহলে পরপর এইভাবে হবে। তাহলে এখানে হচ্ছে আমার কি, আচ্ছা এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড, আর এখানে হচ্ছে OH প্লাস এটা। আচ্ছা, এরপরে কি হবে, একইভাবে এই নেগেটিভ চার্জ যখন এই কার্বনের মধ্যে এই বন্ধনের মধ্যে পড়বে, এই পাই ইলেকট্রন তখন এখানে চলে আসবে। তাহলে এখানে হবে, তাহলে এখানে ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, আর এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে OH প্লাস। আচ্ছা, এর পরের স্টেপটা কী হবে, এই নেগেটিভ চার্জ যখন এর মধ্যে পড়ছে আবার এই পাই ইলেকট্রন তাহলে অক্সিজেনের উপর চলে আসছে, তাহলে অক্সিজেনের উপর যে পজিটিভ চার্জটা ছিল তাহলে সেইটা তোমার কিন্তু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার হলো কি, তাহলে দেখো আমরা কমপ্লিট একটা আবার বেঞ্জিন রিং ফিরে পেলাম, আর এখানে OH। তাহলে এখানে টোটাল কিন্তু 5টা স্ট্রাকচার আছে, 1 2 3, তাহলে এখানে টোটাল 5টা রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে। আচ্ছা, এটা আমি কিন্তু ফার্স্ট ফেনলের আমরা রেজোনেন্সটা করলাম। আচ্ছা, এরপর আমি ফেনক্সাইড আয়ন যেটা রয়েছে এর রেজোনেন্স স্ট্রাকচারটা আমি এখানে আঁকছি। এরপরে আমি বলবো কোনটার স্টেবিলিটি বেশি হচ্ছে এবং কেন হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ফেনক্সাইড যে আয়ন যেটা রয়েছে, আচ্ছা ফেনক্সাইড আয়ন ও নেগেটিভ, একইভাবে এই নেগেটিভ চার্জ যখন এখানে পড়বে তাহলে এই পাই ইলেকট্রনটা ঠিক এখানে, ঠিক আগেরটা যেভাবে করলাম ফেনলের মতো। তাহলে এখানে ডাবল বন্ড ও, এখানে আমার হচ্ছে কি নেগেটিভ চার্জ এখানে, তাহলে এই নেগেটিভ চার্জ এখানে পড়লে আমার এইটা এখানে উঠছে। আচ্ছা, এটা নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ড। আচ্ছা, পরেরটা ঠিক একইভাবে হবে, এটা এখানে পড়লে আমার এটা এখানে উঠছে। আচ্ছা, তখন এটা আমার নেগেটিভ হচ্ছে, এটা ডাবল বন্ড, আর এখানে আমার এইটা। আচ্ছা, পরেরটা ঠিক একইভাবে আবার ঠিক আগের মতো একটা স্ট্রাকচারেই কিন্তু ফিরে গেল। আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু আমরা 5টা স্ট্রাকচার পেলাম, 1 2 3 4 5।
আচ্ছা, এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা বলেছি কি একই প্রকার যদি চার্জ থাকে সেটার স্টেবিলিটি বেশি হয়, যদি কোনো যৌগে যদি দুই প্রকার যদি আধান থাকে সেটা অপেক্ষা। তাহলে এখানে ফার্স্ট তোমরা দেখো ফেনলের মধ্যে কিন্তু ফার্স্ট এই 1 নম্বর স্ট্রাকচারে কোনো চার্জ নেই, 2 নম্বর স্ট্রাকচারে দেখো দুই প্রকার চার্জ উৎপন্ন হয়েছে, একটা এখানে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ আর কার্বনের উপর নেগেটিভ চার্জ। তাহলে অক্সিজেনের উপর নেগেটিভ, পজিটিভ, আর কার্বনের উপর নেগেটিভ। তাহলে এখানে দেখো 2 3 4, তাহলে এই যে তিনটে স্ট্রাকচারে কিন্তু দুই প্রকার আধান উৎপন্ন হয়েছে। তাহলে দুই প্রকার মানে একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ উৎপন্ন হয়েছে। কিন্তু তুমি যদি ফেনক্সাইড আয়নের ক্ষেত্রে দেখো, তাহলে দেখো এখানে কিন্তু নেগেটিভ চার্জ ছিল, এখানেও নেগেটিভ চার্জ, এখানেও নেগেটিভ চার্জ, প্রত্যেকটা কিন্তু চার্জ একই রয়েছে। এখানে কিন্তু আলাদা কোনো প্রকার চার্জ উৎপন্ন হয়নি, এখানে অনলি ফর নেগেটিভ চার্জই আছে। তাহলে তোমরা ভালো করে প্রত্যেকটা স্ট্রাকচারের দিকে লক্ষ্য করে দেখো একই প্রকার কিন্তু চার্জ রয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু এখানে এক প্রকারই চার্জ বর্তমান, তাহলে সেই জন্য ফেনক্সাইড আয়নের স্টেবিলিটি ফেনল অপেক্ষা বেশি। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে ফেনল আর ফেনক্সাইড আয়নের মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি। যেহেতু এখানে এক প্রকার চার্জ রয়েছে, এই ফেনলের মধ্যে আমার দুই প্রকার ভিন্ন চার্জ রয়েছে, আর কিন্তু আমার এখানে ফেনক্সাইড আয়নের মধ্যে অনলি ফর নেগেটিভ চার্জ মানে এক প্রকারই চার্জ আছে। তাহলে এই জন্য আমরা বলতে পারি কি ফেনল আয়নের স্টেবিলিটি কিন্তু ফেনক্সাইড আয়ন অপেক্ষা কম হবে, বা ফেনক্সাইড আয়নের কিন্তু স্টেবিলিটি বেশি হবে। আচ্ছা, এরপর আর কি হতে পারে, এরপর হচ্ছে এবার আরেকটা পয়েন্ট মনে রাখবে, যে অণু বা আয়নের বেশি রেজোনেটিং স্ট্রাকচার মানে ক্যানোনিক্যাল ফর্মের সংখ্যা যত বেশি হবে, ধরো কোনো একটা রেজোনেন্স করলে কোনো একটা অণু বা আয়নের, ধরো একটা কম্পাউন্ড আমরা সেখানে আমরা তিনটে রেজোনেটিং গঠন পেলাম, আর একটা কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ধরো 4টে পেয়েছি। তাহলে মনে রাখবে যার রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা বেশি হবে সেটার স্টেবিলিটি বেশি হবে। তাহলে আমি এখানে পয়েন্টটা লিখে দিচ্ছি, এখানে দেখো, তাহলে যে অণু বা আয়নের, তাহলে কন্ডিশন নাম্বার 7, ধরো পরের যে কন্ডিশন, ধরো কন্ডিশন নাম্বার 6 হবে। দেখো আমি এখানে দুটো কন্ডিশন একসঙ্গে বলে দিয়েছি। তাহলে যে অণু বা আয়নে বেশি সংখ্যক স্ট্রাকচার গঠন হবে, তার স্টেবিলিটি বেশি। তাহলে এখানে দেখো পয়েন্টটা কি, তাহলে যে অণু বা আয়নের আমরা বেশি সংখ্যক রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা পাবো তাহলে সেটার স্টেবিলিটি বেশি হবে। আচ্ছা, তাহলে আমি এখানে তাহলে দেখলাম, তাহলে এই যে রেজোনেন্স, তাহলে এখন যে পয়েন্টগুলো করাচ্ছিলাম হচ্ছে, তাহলে আমরা যে সমস্ত রেজোনেটিং স্ট্রাকচারগুলো পেয়েছি, তাহলে হাইব্রিড স্ট্রাকচারের প্রতি কোন ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচারের অবদান বেশি, তাহলে সেটা আমরা তার বলতে পারি এইভাবে যে তাহলে যেই রেজোনেটিং স্ট্রাকচারটা স্টেবিলিটি বেশি তাহলে সেইটার অবদান বেশি। তাহলে এই যে আমরা রেজোনেন্স আমরা শিখলাম, তাহলে এর অ্যাপ্লিকেশানটা কোথায়, তাহলে আমরা এইটার দ্বারা কোনো একটা অণু বা আয়নের কোন ধর্মগুলো ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এর অ্যাপ্লিকেশান হচ্ছে, তাহলে 1 নম্বর মনে রাখবে আমরা এই রেজোনেন্সে কোনো অণু বা আয়নের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারি। কোনো অণু ধরবে একটা অণু দেখবে তার ডাইপোল মোমেন্ট দ্বিমেরু ভ্রামকের মান বেশি, তাহলে এই যে ডাইপোল মোমেন্ট আমরা ব্যাখ্যা করতে পারি। আবার অণুর মধ্যে আরেকটা যেটা ধর্ম রয়েছে অ্যাসিডিটি বা বেসিসিটি মানে অম্লত্ব বা ক্ষারকত্ব, তাহলে এই প্রপার্টিসগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে অ্যাপ্লিকেশানটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি তাহলে তাহলে রেজোনেন্সের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে আমরা কিভাবে তার অ্যাসিডিটি অথবা বেসিসিটি ব্যাখ্যা করব, তাহলে এগুলো আমরা করাবো। আর এরপরে আরেকটা যে আমার ইফেক্ট যেটা রয়েছে, আয়নিক ইফেক্ট যেটা রয়েছে হাইপার কনজুগেশন, এটা ওয়ান টাইপ অফ রেজোনেন্স তোমরা বলতে পারো। এই হাইপার কনজুগেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা হাইপার কনজুগেশন দিয়ে কোনো অণু বা আয়নের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারো। একইভাবে আমরা যেভাবে আমরা রেজোনেন্সে আমরা স্টেবিলিটি ব্যাখ্যা করতে পেরেছি, বা আমরা এর অ্যাপ্লিকেশনটা আমরা পরের নেক্সট ক্লাসে করব। তাহলে একইভাবে তোমাদেরকে আমি হাইপার কনজুগেশনটাও শিখিয়ে দেবো, তোমরা কীভাবে হাইপার কনজুগেশনের সাহায্যে বিভিন্ন অণু বা আয়নের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারবে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।